সোশ্যাল প্রবলেমস কিছু জানিস? কয়েকটা সোশ্যাল প্রবলেমস বলতো কি কি হতে পারে? তোদের ফ্যামিলি নয়, তোদের ফ্যামিলিতে অ্যালটই হয়নি এখনো, কিন্তু কি কি সোশ্যাল প্রবলেমস ফ্যামিলিতে বিলং করে? জেন্ডার ইনইকুয়ালিটি, হ্যাঁ হতে পারে। ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে। আর যে কোনো রকম অ্যাডিকশন, যে কোনো রকম অ্যাডিকশন। আচ্ছা, ব্রোকেন ফ্যামিলি কাকে বলে? ব্রোকেন ফ্যামিলি মানে একটা কাপল যে কোনো কারণে আলাদা হয়ে গেছে, তাহলে ফ্যামিলিটা ব্রেক করে গেছে। ঠিক আছে, কি কি কারণে আলাদা হয়? একটা জানিস ডিভোর্স, আর আরেকটা টার্ম আছে সেপারেটেড, ওই এটা লিগাল টার্ম কিন্তু, ঠিক আছে, সেপারেটেড। তাহলে লিগালি ডিভোর্স হয়নি কিন্তু আলাদা থাকে, সেটা সেপারেটেড। আচ্ছা, আর চাইল্ড লেবার থাকতে পারে, বাড়িতে কোনো প্যারালাইজড কেউ থাকতে পারে, হ্যান্ডিক্যাপড কেউ থাকতে পারে। আর আমরা কাদের বার্ডেন মনে করি? যারা বাড়িতে থাকলে আমরা বার্ডেন মনে করি নর্মালি সবসময় কি প্রমোট করি? হেলদি বাচ্চা, তাই তো? হেলদি বাচ্চা কেন? দেশের ফিউচার। তাহলে কারা এই মুহূর্তে আর যার ফিউচার নেই? জেরিয়াট্রিক এজ গ্রুপ। জেরিয়াট্রিক এজ গ্রুপ যদি বাড়িতে থাকে তারা নেগলেক্টেড হয়, তাহলে সেইটা একটা ব্রোকেন ফ্যামিলি, ব্রোকেন নয় মানে একটা সোশ্যাল প্রবলেমের মধ্যে পড়ছে। জুভেনাইল ডেলিনকুয়েন্সি বলে একটা কথা আছে, জানিস? পড়েছিস? জুভেনাইল ডেলিনকুয়েন্সি বলে একটা কথা আছে। ধর অ্যাডোলেসেন্ট পিরিয়ডে 18 ইয়ার্স হয়নি, তার মধ্যে একটা ছেলে বা মেয়ে কোনো ক্রাইম করলো, সেটা কি অ্যাডাল্টের সমান হিসাবে ট্রিট হয়? হয় না, কিন্তু ক্রাইমটা তো সেম হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যে অপরাধ প্রবণতা তৈরি হচ্ছে, এগুলো জুভেনাইল ডেলিনকুয়েন্সির মধ্যে চলে আসে। এটা একটা সোশ্যাল প্রবলেমের মধ্যে পড়ে। এছাড়া আরো তো আছে ইলিটারেসি আছে, এটাও কিন্তু সোশ্যাল প্রবলেম। বাড়িতে কেউ পড়াশোনা জানে না, তো ভীষণ প্রবলেম। আচ্ছা বেশ, তোদের একটু আগে ইয়ে করে নিই রিভিশন, তারপরে আমি বাকিরা আসুক, ডায়েটে ঢুকছি। আগে আসবে না? 4 জন মিলে কি করে হবে ফ্যামিলি? তোদের কজনের গ্রুপ? বাকিরা কোথায়? সোশ্যালে ব্যস্ত? এ বাবা, এরকম করলে কি করে হবে রে? আচ্ছা যাই হোক, চল তোদের ইয়েতে চলে আসি, আমরা ডায়েট সার্ভেতে চলে আসি। তো ডায়েট সার্ভের জন্য কতগুলো ইম্পর্টেন্ট কথা, সেগুলো একটা হচ্ছে ডায়েট সার্ভে। তোরা যখন ফ্যামিলিতে যাবি, ফ্যামিলিতে আমরা মাল্টিপল ডেজ নর্মালি যেতে পারি না, 1 দিন 2 দিন 3 দিন, ম্যাক্সিমাম 3 দিনও যেতে পারি না, 1 দিন বা 2 দিন। এর মধ্যে গিয়ে তোকে ফ্যামিলির সমস্ত মেজারমেন্ট, সমস্ত ডেটা নিতে হবে। তার মধ্যে একটা অ্যাসপেক্ট হচ্ছে ডায়েট সার্ভে। ডায়েট সার্ভে আমরা সবসময় ইমপ্লাই করি ফর প্র্যাকটিক্যাল পারপাস। তোরা যারা ডায়েট সম্পর্কে একটু জানিস, মানে রান্না বান্না বাড়িতে একটু আধটু করতে দেখেছিস বা জানিস, তারা ডায়েটটা নিবি, ঠিক আছে? তাহলে কিছু প্র্যাকটিক্যাল এরর কম হবে। ডায়েট সার্ভে অনেক রকমের হয়, মেইনলি ডায়েট সার্ভে দিয়ে আমরা কি দেখি? নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য ফ্যামিলি, এটা আমরা দেখি। নিউট্রিশনাল স্ট্যাটাস দেখার অনেকগুলো প্যারামিটার আছে, অনেকগুলো ভাগ আছে। কি কি দেখে আমরা একজনের নিউট্রিশন জানতে পারি? তোর নিউট্রিশন আমি বুঝতে পারছি, গুড। তোর পাশের জনের নিউট্রিশন আমি বুঝতে পারছি, গুড। এদের দুজনেরও বুঝতে পারছি, গুড। তাহলে কি দেখে? আমি তো ডায়েট দেখিনি, আমি জানি না তোরা কি খাস। অ্যাপিয়ারেন্স, তাহলে নিউট্রিশনাল স্ট্যাটাস একটা, অ্যাপিয়ারেন্স দেখে আমি বুঝতে পারছি যে ঠিক আছে, সামহাউ ঠিক আছে। তাহলে এরপরে বেশি দেখতে গেলে আরো বেশি আমাদের দেখতে হবে। তার মধ্যে একটা অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট পড়ে, সমস্ত বডি চেকআপ, ক্লিনিক্যাল এক্সামিনেশন পড়ে, তুই কিছু ল্যাবরেটরি টেস্ট করাতে পারিস। আর একটা পড়ছে ডায়েট সার্ভে। ডায়েট সার্ভের মধ্যে একটা ফ্যামিলি যে ফুডটা কনজিউম করছে, সেই ফুডটাকে আমরা মেজার করি, বিভিন্নভাবে মেজার করি, তার কিছু সিস্টেম আছে। একটা হচ্ছে আইডিয়ালি বলা হয় 7 ডেজ, মানে 7 ডেজ একটা ফুড সাইকেল, এইটাকে আমরা মাপি। কি কিভাবে মেজার করি? দুটো মেজার করা যায়। একটা হচ্ছে র ফুড, চাল থেকে ভাত হয়, তাহলে প্রত্যেক দিন যে খাবারটা রান্না হয় তার যে র আইটেমটা, লাইক যে তেল, যে পরিমাণ তেল লাগছে, যে পরিমাণ চাল লাগছে, হুইট লাগছে, গ্রেনস লাগছে, নাটস লাগছে, মিল্ক লাগছে, মিট লাগছে, এগ লাগছে, সব আমি মেজার করলাম। আর আরেকটা হচ্ছে কুকড ফুড, রান্না হয়ে যাওয়ার পরে যে পরিমাণ তৈরি হচ্ছে সেইটা আমরা মেজার করলাম। দুটোই আমরা নিতে পারি। 7 দিন তোদের যাওয়া পসিবল নয়, তাহলে ফর প্র্যাকটিক্যাল পারপাস আমরা 1 দিনের নেব। এরপরে তোরা যে দিনটা যাচ্ছিস, ট্রাই করবি যে সেই দিনের আগে বা পরে বা সেই দিনে কয়েকটা দিন পড়বে না,
স্পেসিফিক কয়েকটা ডেজ পড়বে না, কি 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 মনে হয়? ফাস্টিং পড়বে না। তাহলে ফাস্টিং পড়লে তো এমনিতেই একটা লং পিরিয়ড অফ টাইম বা একটা 24 আওয়ার্স এর ফাস্টিং চলে এলো, তাহলে সেইখানে ফুড প্যাটার্ন আলাদা হয়ে যাবে, সেটা নর্মালি ওরা সারা মাস খায় না, ফাস্টিং চলবে না। আর ফিস্ট চলবে না সিমিলারলি, ঠিক আছে? কোনো ফিস্ট আছে, গ্র্যান্ড ফিস্ট আছে বা পিকনিক আছে বা পার্টি আছে, কারো বাড়িতে ইনভিটেশন আছে, সেক্ষেত্রে আমরা যে খাবারগুলো খাই সেগুলো আমরা রোজ খাই না, সেইটা নিলেও একটা এরর চলে আসবে। সবসময় দেখতে হবে সেই দিনটা বা আগের দিনটা, এই দুটো দিন যেন মিনিমাম ফাস্টিং বা ফিস্ট না হয়। হ্যাঁ, ও আচ্ছা, এইগুলো হবে না। এরপরে তোরা যেহেতু পাবি একটা দিনই, তাহলে লাস্ট 24 আওয়ারে ওরা কি মিল টেক করেছে, কি খেয়েছে, সেইটা শুধু আমরা একদম থরোলি ভালো করে হিস্ট্রি নেব, জানবো। এরপর এই 24 আওয়ার্সে কি খেয়েছে এটাকে কি বলে বল নাম? 24 আওয়ার রিকল মেথড। রিকল মানে কি? তুই কালকে রাতে কি খেয়েছিস বল, কি ছিল? ভাত আর আর ভাত ডাল চিকেন, এটা কি করলি তুই? রিকল করলি, মনে করলি যে কি খেয়েছিলাম। তাহলে ফ্যামিলিকেও মনে করাতে হবে যে লাস্ট 24 আওয়ার্স এর মধ্যে, 24 ঘন্টার মধ্যে ওরা কি কি ফুড আইটেমস খেয়েছে, এবং তারপরে হচ্ছে কতটা কোয়ান্টিটিতে খেয়েছে। সেই কোয়ান্টিটিটা কিসের কোয়ান্টিটি নেব? আমরা নর্মালি র ফুডের কোয়ান্টিটি নেব, কারণ আমরা কেউই ভাত মেপে খাই না, বলতেই পারবে না, তাহলে কুকড ফুডের হিসেব নেব না, র ফুডের নেব। র ফুডটা কিন্তু বলতে পারবে কেন? ঠিক, তোরা নর্মালি যে ফ্যামিলিতে যায়, ইভেন আমাদের ফ্যামিলিতেও, তুই কতটা শশা এনেছিস বাজার থেকে, কতটা কুমড়ো এনেছিস, তুই জানিস না? 1 কিলো তো এনেছিস, তাহলে সেইটা পুরোটা রান্না হয়েছে কিনা বলতে পারবি। সেই হিসেবে আমরা র ফুড আইটেমের মেজারমেন্ট নেব, ঠিক আছে? এই মেথডটার নাম হচ্ছে স্পেসিফিক্যালি 24 আওয়ার রিকল মেথড। নামটা বলতে হবে, এটা তোদের যখন ভাইভা হবে এক্সামে, বিশেষ করে ফ্যামিলি বা প্রজেক্টের ভাইভা, সেগুলোতে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? রেসপন্ডেন্ট কে হবে লেখা আছে এখানে, দেখ হাউসওয়াইফ। হাউসওয়াইফ কথাটা ভুল, এখন কি বলা হয়? হাউসওয়াইফ ইজ অবসোলেট টার্ম। ইয়েস, হোম মেকার। কেন? তিনি হোম মেক করছেন, বাড়ির অন্য কাজ করছেন, বসে থাকেন না, তাহলে হাউসওয়াইফ নয়, হোম মেকার অর কুক অফ দ্য ফ্যামিলি। কুক অফ দ্য ফ্যামিলি পাবি না, মানে এটা ওইভাবে বলা হয়েছে আর কি, যিনি বাড়ির রান্নাটা করেন, তো তাকে বললে কিন্তু, এবং যিনি বাজার করেন, এই দুজনকে যদি জিজ্ঞেস করতে পারিস, একদম পাই টু পাই হিসেব পেয়ে যাবি। ইন কেস অফ এ সিঙ্গেল ডে ডায়েট সার্ভে, যেরকম বললাম তোর একটা দিনই পাবি, এ ডে ইজ টু বি সিলেক্টেড হুইচ ইজ নট preceded or followed by festivities, occasion, and on which there is no invitation or religious food restriction. অবশ্যই, তাহলে ইয়ে হয়ে যাবে, ধর ভেজ ডে, এরকম হতেই পারে যে পরের দিন কোথাও যাবে, তার আগের দিন ভেজ পুরোটা, এটাও হবে না। ইন কেস অফ 3 days ডায়েট সার্ভে, এটা আমি বলছি না, কারণ 3 days আমরা নর্মালি করতে পারবো না, তখন সেক্ষেত্রে বলা হয় দুটো উইকডেজ আর একটা সানডেজ, যেহেতু সানডেজে একটা ভালো খাবার, একটা মিট বিশেষ করে খাওয়ার একটা প্রবণতা থাকে ইন্ডিয়ানদের মধ্যে। প্রেফারেবলি 1 week is to be taken 7 days, আমি যেরকম বললাম এটাকে 1 dietary cycle বলা হয়, and consumption is to be estimated taking the average. এভারেজ সবসময় আমাদের বার করতে হবে। এরপরে দেখ একটা তোদের চার্ট দেওয়া আছে খুব সুন্দর, ফুড গ্রুপস আছে, সিরিয়ালস, পালসেস, রুটস, টিউবার্স, আদার্স, ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস, মিল্ক প্রোডাক্ট, ফ্রুট, এগ, ফ্যাট অ্যান্ড অয়েল, সুগার অ্যান্ড জেগারি, নাট অ্যান্ড অয়েল, সিডস, স্পাইস অ্যান্ড কন্ডিমেন্টস, ঠিক আছে? সুন্দর ফুড গ্রুপস গুলো দেওয়া আছে। একটু বুঝতে তোদের এখন, যেহেতু তোরা ফার্স্ট ফ্যামিলি ব্যাচ, একটু অসুবিধা হবে, কারণ তোদের থিওরিতে নিউট্রিশন চ্যাপ্টার পড়ানো হয়নি, অনেক দেরি আছে, এবং নিউট্রিশন একটা ভাস্ট চ্যাপ্টার, তার অনেকগুলো দিক আছে, যেমন হচ্ছে ফুড গ্রুপস পড়ানো হবে, যেমন হচ্ছে তার রিকোয়ারমেন্ট পড়ানো হবে, যেমন তার ডেফিসিয়েন্সিস পড়ানো হবে, তেমন তার এক্সেস পড়ানো হবে, তার প্রোগ্রামস পড়ানো হবে, অনেকগুলো ভাগ আছে, এটা অনেক টাইম লাগবে। সেইটা হয়ে গেলে তোদের ফ্যামিলির ডায়েট সার্ভিস করতে কোনো প্রবলেমই হবে না। তো যতক্ষণ না পর্যন্ত নিউট্রিশন পড়ানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু মনে রাখতে হবে। এরপরে হচ্ছে ফুড আইটেমস উইথ কোয়ান্টিটি, গ্রামে অর মিলিলিটার, যেটা অ্যাপ্লিকেবল। যেমন সিরিয়ালস এর মধ্যে সাপোজ ও আগের দিনে কি খেয়েছে,
রাইস যদি খাওয়া হয়, বাড়িতে সাপোজ 5 জন মেম্বার আছে, তাহলে ঠিক কতটা চাল নেওয়া হয়? এবার ধর একটা প্রত্যেকের বাড়িতে চাল মাপার কি পেজটা খুঁজে পাসনি? বলবো 15 ফুড কনজিউমড বাই দ্য ফ্যামিলি ইন লাস্ট 24 আওয়ার্স, ওপরে লেখা আছে, আর এভারেজ ডেইলি কনজাম্পশন লেখা আছে। তো দেখ একদম যেটা ডায়েট সার্ভে শুরু হচ্ছে তারপরে পেজেই ডায়েট সার্ভে পরে যে টেবিলটা, এইগুলো হচ্ছে ফুড গ্রুপস। ফার্স্টে এত রকমের ফুড গ্রুপস আমাদের নিতে হয় নর্মালি, এর মধ্যে সব পড়ে যাবে খাবার। এরপরে নর্মালি অনেক প্রায় প্রত্যেক ফ্যামিলিরই একটা করে ছোট একটা কিছু কন্টেনার থাকে যেটা নিয়ে চালের মাপটা হিসেব করা হয়। দেখবি এটা বাড়ি টু বাড়ি ভ্যারি করে, যে ঠিক এটারই 2 কাপ সবাইকার লাগে বা এটারই 2.5 কাপ সবাইকার লাগে, সেই রকম একটা কিছু মেজারমেন্ট ওদের কাছে থাকবে। সেটা ওদের জিজ্ঞাসা করে নিস, ওরা মোটামুটি বলে দিতে পারবে যে হ্যাঁ আমাদের মোটামুটি 250 গ্রাম রাইস লাগে প্রত্যেক দিন। দুপুর বেলায় রাইস হয়েছে, রাত্রেবেলায় হয়তো রুটি হয়েছে, তাহলে হুইটের মেজারমেন্ট কতটা আটা লেগেছে জানতে হবে। এরপরে যদি মুড়ি খায়, পাফড রাইস, তারও হিসাব দেওয়া আছে, মুড়ি খাবে মোটামুটি ধরে নেওয়া যায়। আচ্ছা, ডাল, যে ডাল খাবে সেই ডালটাই লিখতে হবে, মোটামুটি কতটা ডাল বাজার থেকে এনেছিল লিখে নিলি। রুটস অ্যান্ড টিউবার্স এর মধ্যে কি ভেজ হয়েছে, কি সবজি হয়েছে জিজ্ঞেস করবি, আদার ভেজিটেবলস যদি কিছু হয়। মিল্ক যদি খেয়ে থাকে, বাচ্চা যদি থাকে বাড়িতে, তাহলে মিল্ক খাবে। আন্ডার 6 মান্থ বাচ্চা হলে তো নর্মালি ব্রেস্ট ফিডিং এ থাকার কথা, তারপর থেকে হলে মিল্ক লাগার কথা। আচ্ছা, ফ্রুটস যদি কিছু খেয়ে থাকে, ফ্রুটস এর হিসেব দিতে হবে, এগের দিতে হবে, মিটস এর দিতে হবে, সারাদিনে কতটা ফ্যাটস অ্যান্ড অয়েল লেগেছে রান্না করতে, তাছাড়াও বাটার বা ঘি লেগেছে কিনা জানতে হবে। সুগার তো লাগবেই, কারণ চা যদি খায়, চায়ে নর্মালি সুগার খাবে যদি ডায়াবেটিক পেশেন্ট না থাকে, যদি থাকে বাকি বাড়িরা খেতে পারে। আচ্ছা, নাটস অ্যান্ড অয়েল সিডস হয়ে গেল, স্পাইস কতটা লেগেছে মোটামুটি একটা হিসেব করে নিতে পারবি। ওরা নর্মালি সবাই কি করে, ওই ছোট্ট যে প্যাকেটগুলো থাকে মশলা, সেইগুলো কিনে আনে, এই মশলা প্যাকেটটা দেখলেই জানতে পারবি কতটা গ্রাম থাকে ওতে, 10 গ্রামের না 5 গ্রামের, সেটা পুরোটা লেগেছে না হাফ লেগেছে, ওখান থেকে ক্যালকুলেট করতে পারবি। তাহলে এইটা হচ্ছে ফুড আইটেমস উইথ কোয়ান্টিটি। কোয়ান্টিটি নেওয়ার পরে টোটাল কনজাম্পশন কত হয়েছে এটা বার করতে পারবি। এটা এখন পারবি না, ফ্যামিলি মেম্বার না জানা পর্যন্ত পারবি না, ফ্যামিলি মেম্বার জানার পর টোটালটা পারবি। এরপরে টোটাল রিকোয়ারমেন্ট কত আইসিএমআর ওয়াইজ, সেইটা চার্ট তোদের দেওয়া থাকে, ঠিক আছে? সেটা চার্ট কোথায় দেওয়া থাকে দেখ, এইটারই, আচ্ছা আচ্ছা, এটা যদি চার্টটা না দেওয়া থাকে, এই চার্টটা আমরা দিয়ে দেবো, আইসিএমআর এর বুক আছে ওখান থেকে দিয়ে দেবো। কোন ফুড আইটেমে কতটা থাকে সেইটা থেকে শুরু করে কোন ফুড আইটেমের কতটা ওরা কনজাম্পশন করেছে, তাতে কতটা ছিল সেটা বেরিয়ে যাবে ক্যালকুলেট করলে, ক্যালকুলেটর লাগে। এরপরে রিমার্কসে কি লিখতে হয়, 500 খেয়েছে, রিকোয়ারমেন্ট ছিল 700, তাহলে কি হলো রিমার্ক, ডেফিসিট আছে, 200 ডেফিসিট। সেটা গ্রাম হতে পারে, মিলিগ্রাম হতে পারে, যা হোক, এটা ইউনিট বসবে। সেরকমই টোটাল কনজাম্পশন হয়ে গেছে 1000, রিকোয়ারমেন্ট ছিল 750, তাহলে এক্সেস 250 এক্সেস। সেই স্পেসিফিক ফুড গ্রুপটার প্রথমে আমরা করব, তারপরে টোটাল এনার্জিরও করব, যে এনার্জি এক্সেস হয়ে যাচ্ছে না এনার্জি কম হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটার পরে যে পরের পেজটাতেই দেখ যে ফুডস্টাফ গুলো আছে, তারপরে কোয়ান্টিটি আছে, এটা তোরা আগের পেজে বার করে নিচ্ছিস, ক্যালোরি, ফ্যাট, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, এই কয়েকটা লাগবে। তাহলে একটা ফুড আইটেমের মধ্যে ক্যালোরি, ফ্যাট, প্রোটিন, এইগুলো তো আমরা নর্মালি দেখি, পেয়েও যাব, তার সঙ্গে ভিটামিন, মিনারেলস, ট্রেস এলিমেন্ট যেগুলো থাকে সেগুলো তো প্রচুর আছে, তো সবগুলো লাগবে না, শুধু লাগবে আয়রন, লাগবে ক্যালসিয়াম, লাগবে ভিটামিন এ, লাগবে ভিটামিন সি, 4টে, ঠিক আছে? সেটাও আমরা ওই চার্ট দিয়ে দেবো, ওখান থেকে পেয়ে যাবি। বাকিগুলো দেখবি না যে ভিটামিন এস ই কতটা আছে, দরকার নেই আমার দেখার, ভিটামিন কে কতটা আছে, দরকার নেই আমার দেখার। তারপরে হচ্ছে বাকি যে ট্রেস এলিমেন্ট গুলো, কতটা কপার আছে, কতটা জিঙ্ক আছে, কতটা সেলেনিয়াম আছে, আমার দরকার নেই দেখার, শুধুমাত্র 4টে দেখবো, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি। কেন এই 4টে দেখবো এই জানতে হবে একটু। আয়রন ডেফিসিয়েন্সিতে কি হয়, অ্যানিমিয়া, নাম কি সেটার, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে ম্যাক্সিমাম ইন্ডিয়ান ওমেন, বিশেষ করে প্রেগনেন্ট ওমেন,
ল্যাকটেটিং মাদার তারা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে সাফার করে। ক্যালসিয়ামের অভাবে কি হবে? বোন হেলথ কমে যাবে, তাই তো, অস্টিওপোরোসিস হতে পারে। ভিটামিন এ কি হবে? নাইট ব্লাইন্ডনেস হতে পারে। ভিটামিন সির জন্য কি হতে পারে? স্কারবি হতে পারে। এগুলো খুব ইম্পর্টেন্ট ইস্যু, সেই জন্য এই চারটে করতে হবে। তারপরেরটাতে কি আছে দেখি, হ্যাঁ তারপরেরটাতে হচ্ছে ফ্যামিলি মেম্বার হিসেবে একটা চার্ট করা আছে। মেল কতজন, ফিমেল কতজন, প্রেগনেন্ট ওমেন কতজন, ল্যাকটেটিক ওমেন কতজন, 10 to 12 ইয়ার্স মানে অ্যাডোলেসেন্টের ভাগগুলো দেওয়া আছে। আর 1 ইয়ার থেকে 1 to 2 ইয়ার একটা আছে, 1 to 3 ইয়ার একটা আছে, 4 to 6 ইয়ার্স একটা আছে। এই চারটা আমরা মডিফাই করব। এই কারণে মডিফাই করব, দেখ এখানে আমরা প্রত্যেকে কতটা খাচ্ছে কিন্তু ক্যালকুলেট করছি না, তাই তো। তাহলে আমরা টোটাল জানি, টোটাল থেকে কি বার করতে পারবো? 5 জন মেম্বার আছে, টোটাল এতটা খেয়েছে, এভারেজ বার করতে পারবো, অনলি এভারেজ। তাহলে এই যে মেল, সেডেন্টারি মেল কতটা খেয়েছে বা মডারেট মেল কতটা খেয়েছে বার করতে পারবো না, তাই তো। স্বাভাবিকভাবে মেল একটু বেশি খাবে, ফিমেল একটু কম খাবে, বাচ্চা হলে আরো কম খাবে। তাহলে এইখান থেকে এই চারটাই আমরা মডিফাই করবো, ওই জন্য এই চারটা তোদের বলেই দিলাম, আজই করব মডিফাই আমি। এটাতে এভারেজ থাকবে। পেজ নাম্বার 49 দেখো, 49 তাতে লেখা আছে নিউট্রিটিভ ভ্যালু অফ কমন ফুডস পার 100 গ্রামস। সোর্স হচ্ছে নিউট্রিটিভ ভ্যালু অফ ইন্ডিয়ান ফুডস, আইসিএমআর এর একটি বুক আছে, ঠিক আছে, সেখান থেকে নেওয়া এটা। তাহলে এখান থেকে তোরা সব ভ্যালুগুলো পেয়ে যাবি, আয়রন, ক্যারোটিন, ভিটামিন, থায়ামিন, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। আমি যে বললাম সবগুলো লাগবে না, আয়রন লাগবে, ক্যারোটিন লাগবে, ভিটামিন সি লাগবে, আর ক্যালসিয়াম লাগবে। ক্যালসিয়ামটা যদি এখানে দেওয়া না থাকে ওটা আমরা প্রোভাইড করে দেব, ঠিক আছে। বাকি যদি কিছু ফুড আইটেমও থাকে যেটা ধর এখানে নেই, ওরা খেয়েছে, সেটা আমরা প্রোভাইড করে দেবো, দিয়ে দেবো। আচ্ছা, তাহলে 15-এ আমি আরেকবার শুরু করি। ডায়েট সার্ভে। ডায়েট সার্ভে আইডিয়ালি একটা 7 days ডায়েটারি সাইকেল ধরে করা হয়। তো ডায়েটারি সাইকেল আমাদের ফিজিবল নয়, প্র্যাকটিকেবল অ্যাপ্রোচ নয়, যেহেতু টাইম একটা কনস্ট্রেন্ট থাকে, সেই জন্য 1 day অ্যাপ্রোচ নিয়ে আমরা যাব। 1 day ডায়েট সার্ভে ওখানে নেব। সেই 1 ডেটা অবশ্যই নট প্রিসিডেড অর ফলোড বাই এনি ফাস্ট, এনি রিলিজিয়াস ডে, এনি ফেস্টিভিটিস, এনি ইনভিটেশন, এরকম কোনো দিন পড়বে না। আচ্ছা, এরপরে বাড়ির রেসপন্ডেন্ট হচ্ছেন যিনি হোম মেকার, তিনি হতে পারেন, অথবা যিনি ফুড রান্না করছেন, কুক, তিনি হতে পারেন। এরপরে ডায়েট সার্ভেতে আমরা যেটা নেব সেটা হচ্ছে এই চার্ট অনুযায়ী নেব। চার্টে ফুড গ্রুপস আছে, দেখ টেবিলে, এই ফুড গ্রুপস গুলো নেব। সিরিয়ালস, পালসেস, রুটস এন্ড টিউবার্স, আদার ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস, মিল্ক প্রোডাক্ট, ফ্রুট, এগ, ফ্যাটস, সুগার, নাটস এন্ড অয়েল, স্পাইস। তারপরে তার কোয়ান্টিটি নেব। কোয়ান্টিটি নেওয়ার পরে টোটাল কনজাম্পশন কত হলো দেখবো, এটা আমরা পেয়ে যাব। টোটাল রিকোয়ারমেন্ট কত আইসিএমআর ওয়াইজ সেটা আমরা দিয়ে দেবো, সেই অনুযায়ী হবে। একদম ফার্স্ট একটা টেবিল আছে, সেখানে একদম মাস্টার টেবিল, যেখানে সিরিয়াল নাম্বার, ম্যারিড, নন ম্যারিড, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, সমস্ত কিছু লেখা আছে, এডুকেশন লেখা আছে একদম ফার্স্টে। সেইখানে একটা লেখা আছে দেখবি কনজাম্পশন ইউনিট বলে, সিইউ, দেখেছিস, লক্ষ্য করেছিস? একদম পেজ নাম্বার এতে চলায় 4, পেজ নাম্বার 4, কোশ্চেনিয়ার ফর ডেটা কালেকশনের ফার্স্ট পেজ। এটা সিরিয়াল নাম্বার তোরা জানিস, ঠিক আছে, 1 2 3 করে যত সিরিয়াল থাকবে, ফ্যামিলি মেম্বার থাকবে, লিখলি, তাদের নাম লিখলি, রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি লিখলি, এজ লিখলি, এজটা লিখবি সবসময় কমপ্লিটেড ইয়ার্সে বা কমপ্লিটেড মান্থসে লিখলে খুব বেশি হয়ে যাবে, ওই জন্য কমপ্লিটেড ইয়ার্স। ছোট বাচ্চা থাকলে সেরকম লিখে নিস, 4.5 ইয়ার্স। যদি লেস দেন 1 ইয়ারের হয় সেই অনুযায়ী লিখতে হবে, সেটা লিখে দিবি, 6 মান্থ, 9 মান্থ বলে। সেক্স লিখলি, তারপরে এডুকেশন লিখলি, অকুপেশন লিখলি। এই এডুকেশনের প্যারামিটারস কি আছে তোদের পেছনে দেওয়া আছে, কোন এডুকেশনটাকে কি বলবো। অকুপেশনেরও সেম, ম্যারিটাল স্ট্যাটাস কি কি হতে পারে, ম্যারিড হতে পারে, আনম্যারিড হতে পারে, ডিভোর্স হতে পারে, সেপারেটেড হতে পারে, আর একটা হতে পারে নট অ্যাপ্লিকেবল, বাচ্চা, নট অ্যাপ্লিকেবল, তার তো স্ট্যাটাস আসার কথা নয়। নেক্সট হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওইগুলো সিডেন্টারি, মডারেট আর সিভিয়ার। আমাদের অ্যাক্টিভিটি কি, তোর অ্যাক্টিভিটি কি? সেডেন্টারি।
সেরকম সিমিলারলি ওরা কি কাজ করছে তার উপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা হবে। ফিজিওলজিক্যাল স্ট্যাটাস কাকে বলে? বল বল কোনটাকে? না, ফিজিওলজিক্যাল স্ট্যাটাস মানে কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশন, স্পেসিফিক্যালি মেয়েদের, ডিজিজ নয়। ফিজিওলজিক্যাল একদম, প্রেগন্যান্সি ইজ নট এ ডিজিজ, ইট ইজ এ ফিজিওলজিক্যাল কন্ডিশন। সেম হচ্ছে ল্যাকটেশন, ব্রেস্ট ফিডিং করার সময়, ওটা কি ডিজিজ নাকি? নয় তো, এটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। তাহলে এই দুটো কাদের জন্য অ্যাপ্লিকেবল? ওমেনদের জন্য, স্পেসিফিক্যালি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ওমেন 15 to 49, সরি 15 to 45 ও 19 to 49, ঠিক আছে? বাকিদের জন্য নয় তো। তাহলে বাকি মহিলাদের ক্ষেত্রে বা ওই এজ গ্রুপের মহিলাদের ক্ষেত্রে যারা সেই মুহূর্তে প্রেগনেন্ট নাই হতে পারে বা ল্যাকটেটিং নয়, তাদের ক্ষেত্রে লিখবি NPNL, নন প্রেগনেন্ট নন ল্যাকটেটিং, ঠিক আছে? যদি ল্যাকটেটিং হয়, নন প্রেগনেন্ট হয়, নন প্রেগনেন্ট ল্যাকটেটিং, যেটা হবে সেটা। তারপরেই দেখ লেখা আছে CU, কনজাম্পশন ইউনিট। এটা মানে কি? এটা তোদের ফার্স্টে যখন পড়ানো হয়েছে বলা হয়নি? ওই বইটা ছিল না, এই বইটা না থাকলে এটা মুশকিল। সিইউ কনজাম্পশন ইউনিট হচ্ছে শুধুমাত্র ডায়েটের উপরেই বেস করে একটা অ্যাডাল্ট সিডেন্টারি মেল যার ওয়েট হচ্ছে 60 কেজি ইন্ডিয়ান, তার যতটা খাবার লাগার কথা, রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স বলে একটা কথা আছে, RDA, সেইটাকে 1 ইউনিট ধরা হয়, 1 কনজাম্পশন ইউনিট। সেইটার ফ্রেমওয়ার্কে তার থেকে বেশি লাগবে না কম লাগবে না তার সমান লাগবে সেটা এস্টিমেট করা হয়। সাপোজ একটা সিডেন্টারি মেল আর একটা সিডেন্টারি ফিমেল, কার এনার্জি রিকোয়ারমেন্ট বেশি? মেল। তাহলে 1 যদি মেলের হয়, সাপোজ ফিমেলের তার থেকে কম হবে, 0.9 হবে, 0.8 হবে, 0.7 হবে, এরকম। একটা অ্যাডাল্ট মডারেট ওয়ার্কার, তার কি হবে? বেশি হবে। তাহলে আমি যদি সিডেন্টারি বলেছি 1, তাহলে এটা 1.2 এরকম কিছু হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সেই অনুযায়ী বাচ্চাদের হবে, অ্যাডোলেসেন্টদেরও হবে। তাহলে এটা কোথায় দেওয়া আছে? এটা একদম লাস্টে চলে যায়, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি। এটা দেওয়া আছে তোর পেজ নাম্বার 40। এসছে, দেখলে দেয়া আছে অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট or consumption unit. Energy requirement of an adult sedentary male is considered as 1 consumption unit and the coefficients for energy requirement of other age or sex group is determined by using adult consumption unit as base as follows. কিরকম? ওই যে বললাম 1 adult male sedentary worker, তার হচ্ছে 1। adult male moderate worker এর একটু বেশি, 1.2। হেভি ওয়ার্কার হলে 1.6। সিমিলারলি অ্যাডাল্ট ফিমেল সিডেন্টারি ওয়ার্কার হলে 0.8, ফিমেল মডারেট ওয়ার্কারের 0.9। তাহলে দেখ ফিমেল মডারেট ওয়ার্কারও কিন্তু অ্যাডাল্ট সিডেন্টারি মেলের থেকে কম। আচ্ছা, সিমিলারলি অ্যাডাল্ট ফিমেল হেভি ওয়ার্কার তার কিন্তু বেশি, 1.2। প্রেগনেন্ট ওমেন যদি হয় তাহলে কিন্তু একটু বেশি, দেখ 0.97, 1.1 এবং 1.38। এই তিনটে কেন দেওয়া আছে? না না, কিসের উপরের জন্য তিনটে ভাগ আছে? উপরের গুলো দেখ, সিডেন্টারি মডারেট হেভি। তাহলে প্রেগনেন্টেরও তিনটে থাকতে পারে তো, সিডেন্টারি মডারেট হেভি, ঠিক আছে? তাহলে প্রেগনেন্ট সিডেন্টারি কিন্তু বেশি, মডারেটেরও বেশি, হেভিরও বেশি হবে তো অবশ্যই। কারণ কি? এনার্জি রিকোয়ারমেন্ট বেশি থাকে তো, অনেকটা বেশি থাকে। আর কাদের বেশি থাকে প্রেগনেন্সি ছাড়া? ল্যাকটেটিং মাদারদের বেশি থাকে। তাহলে তারপরেই আছে দেখ, ল্যাকটেটিং ওমেন ফার্স্ট হাফ, প্রথম হাফ মানে প্রথম 6 মাস, প্রথম 6 মাস অনেক বেশি থাকে। কেন? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, শুধু দুধ আর বলা যাবে না, তোরা মেডিকেল পার্সন একদম স্পেসিফিক টার্ম ইউজ করতে হবে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং EBF 1.08, 1.2 to 1.49 কাদের জন্য? সিডেন্টারি মডারেট হেভি। আচ্ছা, সেকেন্ড হাফ কোনটা? ওই 6 মান্থের পর 1.04, 1.19, 1.45। কেন একটু এনার্জি রিকোয়ারমেন্টটা কমে গেল সেকেন্ড হাফে মায়ের? বাচ্চা অন্য কিছু খাচ্ছে, এই জিনিসটাই কি বলা হয়? বাচ্চা অন্য কিছু খাচ্ছে, এটাই কি বলা হয়? এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং। আগে বলা হতো
উইনিং বলে একটা টার্ম ইউজ করা হতো, উইনিং, উইনিং এই টার্মটা এখন অবসোলেট, আমরা ইউজ করি না। যেরকম ওই যে হোম মেকার কথাটা ইউজ করি না বললাম, এই সরি হোম ইউজ করি না, হোম মেকার বলি, সিমিলারলি উইনিং টার্মটা ইউজ করি না, ঠিক আছে। তার পরিবর্তে কমপ্লিমেন্টারি ফিডিং ইউজ করি। কমপ্লিমেন্টারি ফিডিং মানে হচ্ছে আমরা যেরকম বাচ্চা ব্রেস্ট ফিডিং করতে দেব, তার সঙ্গে সঙ্গে সেই নিউট্রিশনটা, যেহেতু ওর নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে, কিন্তু মা যে পরিমাণ মিল্ক প্রোডাকশন করছে সেটা একটা সাফিসিয়েন্ট হবে না, একটা লেভেল পর্যন্ত মিট আপ করবে, তার বাইরের লেভেলটা আমাকে কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে অ্যাডিশনাল টু মাদার্স মিল্ক অর ব্রেস্ট ফিডিং আমাকে দিতে হবে, সেইটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফিডিং, কমপ্লিমেন্ট করা হচ্ছে। এই কমপ্লিমেন্টারি ফিডিং এর জন্য মায়ের ক্ষেত্রে এনার্জি রিকোয়ারমেন্টটা একটু করে কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে চিলড্রেন 9 to 12 ইয়ার্স মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ড গুলোতে দেওয়া আছে কত কত হবে, যারা যেরকম চিলড্রেন পাবি সেই অনুযায়ী করতে হবে। আচ্ছা, however nowadays the use of consumption unit is replaced by direct energy calculation of different age, sex, physiological status as per RDA determined by ICMR। তাহলে ICMR বলে দিয়েছে recommended dietary allowance কত, সেই অনুযায়ী আমরা ওই বাকিটা করব, ফিল আপ করবো। তাহলে কনজাম্পশন ইউনিটটা শুধুমাত্র একটা গাইডলাইন, তোর বোঝার একটা মাত্রা, যে এই একটা অ্যাডাল্ট সিডেন্টারি মেল এত খেলে ফিমেলে কত খাওয়া উচিত, বাচ্চার কত খাওয়া উচিত, প্রেগন্যান্সিতে কত খাওয়া উচিত, এই তো সেইটা আরো স্পেসিফিক্যালি আমরা বুঝতে পারবো রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স দিয়ে, একদম এনার্জি রিকমেন্ড স্পেসিফিক বলে দেওয়া থাকে কতটা খেতে হবে। এরপরে হচ্ছে ধর যে এনার্জি রিকোয়ারমেন্ট আমি বলছি রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স, এর মানে এইটা হচ্ছে মিনিমাম, মানে এটা খেতেই হবে ওই অ্যাডাল্ট সিডেন্টারি পারসনটাকে বা অ্যাডাল্ট মেল সিডেন্টারি পারসনকে, তার থেকে বেশি খেতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে। সেই দিনে প্রত্যেক দিন সেম কাজ করছে এরকম তো নাও হতে পারে, আজকে আমার অ্যাক্টিভিটিটা সিডেন্টারি আছে, কালকে আমাকে মডারেট কিছু কাজ করতে হতেই পারে, তাহলে এনার্জি রিকোয়ারমেন্ট বেশি হয়ে যাবে, সেই মতো খেতে হবে। তো তাহলে এই আরডিএটা কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়া, এটা বলা আছে আইসিএমআর এ যে এটা মিনিমাম রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স, এর উপরে খেতে হবে। আচ্ছা, এরপরে যে এটা আমি বললাম যে চেঞ্জ হবে, সেটা হচ্ছে দেখ 17 পেজ নাম্বার 17 এ যে টেবিলটা আছে, এই টেবিলটাতে ইন্ডিভিজুয়াল ফ্যামিলি মেম্বার ধরে আমরা ক্যালকুলেট করতে পারবো না, সেই জন্য আমাদের এভারেজ করতে হবে। তো ওটা নতুন টেবিল বানিয়ে আমি দিয়ে দেবো। প্রোটিন, ফ্যাট, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো নিতে হবে। হলো, এরপরে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, তোদের আরো কয়েকটা জিনিস ডায়েট সার্ভের সঙ্গে সঙ্গে দেখতে হবে, সেগুলো কোশ্চেনেরও আছে। একটা হচ্ছে কুকিং প্র্যাকটিস কিরকম, কুকিং এর জন্য ওদের হেলথ এন্ড হাইজিন কিরকম। একটাকে বলা হয় কিচেন গার্ডেন বলে একটা টার্ম আছে, এটা জানিস নাম? কিচেন গার্ডেন কি, কাকে বলা হয়? হ্যাঁ বল। একদম, ভেরি গুড। কোন জায়গায়? সেটা হচ্ছে বাড়ির অ্যাডজাসেন্ট যে কোনো এরিয়াতে অ্যাডজাসেন্ট টু কিচেন হলে খুব ভালো হয়। যদি কিচেনের সঙ্গে অ্যাডজাসেন্ট জায়গা না থাকে, পাশে হতে পারে, কিন্তু স্পেসিফিক যে টার্মটা ইউজ করতে হবে, এই যে গাছগুলো বা ভেজিটেবলস গুলো, এখানে যে জলটা ইউজ করা হবে সেটা হচ্ছে কিচেনের ওয়েস্ট ওয়াটার, এটা মেন। তুই বাড়িতে গার্ডেন করলি, সেটা কিচেন গার্ডেন নয়। কিচেনের ওয়েস্ট ওয়াটার যদি এসে ওইগুলোকে নিউট্রিশন দেয়, কারণ কি আমরা যে চাল ধুচ্ছি ভাত ধোয়ার জন্য, ভাত করার জন্য, সেই চালের থেকে তো বেরিয়ে যাচ্ছে কিছু নিউট্রিশন, ঠিক আছে, সেইটা যাতে নষ্ট না হয়, অপচয় না হয়, সেটা আমি গাছকে দিয়ে দিই ট্রান্সফার করে, এটাকে কিচেন গার্ডেন বলে। নেক্সট হচ্ছে কুকিং প্র্যাকটিস, কিছু কিছু ভালো গুড কুকিং প্র্যাকটিসের নাম বল। রান্না করার আগে হাত ধুতে হবে না, একদম হ্যান্ড হাইজিন, তাই তো? আজকে হ্যান্ড হাইজিন নিয়ে একটু বলবো আছে তোদের ক্লাসে। আচ্ছা, নেক্সট হচ্ছে কভার, কভার লিড লাগিয়ে করতে হবে রান্না, কেন? নিউট্রিশন গুলো যাতে ইভাপোরেট না করে যায়। বেশ, ভেরি গুড। থার্ড হচ্ছে সল্ট, সল্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, রান্নাতে লাগে। হাইপারটেনশন হলে আমরা কি বলি? এক্সট্রা সল্ট না খেতে, সল্ট খেতে মানা করি না,
ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড দুটোরই আমাদের শরীরে রিকোয়ারমেন্ট আছে। তাহলে আমরা যদি জিরো সল্ট করে দিই সেটা আমাদের কাম্য নয়, জিরো সল্ট নয়, একটা লেভেল দেওয়া থাকে 6 গ্রাম, লেস দ্যান 6 গ্রাম হাইপারটেনশনের জন্য WHO বলে দিয়েছে, সেইটা মেনটেন করতে হবে। এক্সট্রা সল্ট খাওয়ার প্রয়োজন নেই, রান্নাতে যে সল্ট লাগছে সেটা হলেই হয়ে যাবে বলা আছে হাইপারটেনসিভ পার্সেন্টের জন্য। এবার রান্নাতে আরো বেশ কিছু ক্রাইটেরিয়া মানে কন্ডিশন আছে যেগুলোতে এক্সট্রা সল্ট খাওয়া ঠিক নয় সোডিয়ামটার জন্য। তো রান্নাতে যে সল্ট লাগে সেটা নর্মালি আমরা কখন দিই আর কখন দেওয়া উচিত, এটা কুকিং প্র্যাকটিসের মধ্যে পড়ে। অনেক সময়তেই দেখবি রান্না আমরা একদম তো শুরুতেই সল্ট দিয়ে দিচ্ছি যখন কষানো হচ্ছে, সাপোজ চিকেন কষা করার জন্য তোরা হাস্টে নুন দিস না, দিস তো, এইটা কখন দেওয়া উচিত আইডিয়ালি? একদম সল্টের অ্যাড দেখেছিস তো কখন দেয়, দেখানো হয় কিন্তু লাস্টে সল্ট অ্যাড করে ঢাকা দেওয়া হয়, অ্যাডটা কিন্তু সঠিক দেখায়, আমরা করি না সঠিক। এরপর তোরা বলবি যে হ্যাঁ টেস্টের জন্য তো দিতেই হবে স্যার, সেটা আলাদা ইস্যু, ঠিক আছে, তার জন্য দিলি, কিন্তু কেন আগে দিলে সমস্যাটা কি? আয়োডিনটা ডিস্ট্রয় হয়ে যাবে হিটে। এরপরে নেক্সট কোশ্চেন আসছে আয়োডিন কত পরিমাণে থাকা উচিত, কোয়ান্টিটি কত জানিস? আয়োডিন কনজিউমার লেভেলে অ্যাটলিস্ট 15 ppm থাকতে হবে। কনজিউমার লেভেল মানে যেখানে আমরা খাচ্ছি, বাড়িতে যখন নুনটা ইউজ হচ্ছে সেখানে 15 পার্টস পার মিলিয়ন থাকতে হবে। আর ম্যানুফ্যাকচারিং এটা হচ্ছে যেখানে ইউজার, যেখানে ব্যবহার হচ্ছে, যেখানে বানানো হচ্ছে ম্যানুফ্যাকচারিং সাইটে, সেখানে থাকতে হবে 30 ppm ডাবল। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড। 30 ppm থেকে 15 ppm হয়ে যাচ্ছে কেন? ডিউরিং স্টোরেজ, ডিউরিং ট্রান্সপোর্টেশন এতটা লস হয়ে যায়। তাহলে 30 ppm থেকে 15 ppm হয়ে যাচ্ছে, কমে যায়, সেই জন্য অ্যাটলিস্ট ডাবল 30 থাকতে হবে, 15 হয়ে গেলে আমাদের 15 লাগবে মিনিমাম। 15 জায়গায় যদি 16 থাকে অসুবিধা কিছু নেই। এরপরে হচ্ছে এই যে আয়োডিন, আয়োডিন যে দেওয়া হচ্ছে সল্টের মধ্যে, এটাকে কি বলে? এটা একটা টার্ম আছে, ফর্টিফিকেশন। ঠিক আছে, আমি যদি তোদের এটা অনেক পরের ক্লাস নিই তাহলে পড়াবো ফুড অ্যাডাল্টারেশন, ফুড ফর্টিফিকেশন। ফর্টিফিকেশন মানে কমন সল্টকে আয়োডিন দিয়ে ফর্টিফাই করা হচ্ছে। ফর্টিফাই কেন করব? অনেকগুলো কারণ আছে। টু ইনক্রিজ দ্য নিউট্রিশনাল ভ্যালু, একটা পাবলিক হেলথ প্রবলেম আমাদের কান্ট্রিতে এক্সিস্ট করে, সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, আইডিডি। এই আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কমব্যাট করার জন্য একটা খুব ইউজফুল মেথড হচ্ছে সল্ট ফর্টিফাই করা উইথ আয়োডিন, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। এবারে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের জন্য কি হয়? গয়টার হতে পারে, থাইরয়েড ডিসঅর্ডার হতে পারে, হাইপোথাইরয়েডিজম হতে পারে, অনেকগুলো কিছু হতে পারে। সেইটা খুব সহজেই প্রিভেন্ট করা যায় কি করে? এইটা দিয়ে, আয়োডিন অ্যাড করে। এই যে আয়োডিন অ্যাড করলাম, এই আয়োডিনের মতো আর কিছু অ্যাড করা যায় সল্টের সঙ্গে? আয়োডিনের মতো আয়রনও অ্যাড করা যায়। টাটার এরকম সল্ট আছে, এই কাজগুলো টাটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিয়েজো মানে একসঙ্গে করে, ঠিক আছে। টাটা সল্ট আমরা বলি না, এই জন্য বলি। তাহলে এই আয়রন আর আয়োডিন একসঙ্গে ফর্টিফাই করা থাকলে ডবল ফর্টিফিকেশন, ডবল ফর্টিফাই করা আছে, তাহলে ফর্টিফাই করা থাকে। এরপরে নেক্সট তাহলে তোদেরকে জানতে হবে যে ওরা যে সল্টটা ডায়েট সার্ভেতে ইউজ করছে, মানে তুই যখন ডায়েট নিতে গেছিস ডায়েট সার্ভিসে সেই সল্টটা একটু টেস্ট আয়োডিন আছে কিনা। কিভাবে দেখবি? আয়োডিন টেস্টিং কিট, আয়োডিন টেস্টিং কিট আছে, সেইটা নিয়ে যেতে হবে, আয়োডিন টেস্টিং কিট। এই আয়োডিন টেস্টিং কিটে দু রকমের সলিউশন থাকে, একটা চেক সলিউশন, একটা রিচেক সলিউশন। এটা দেওয়া আছে, পড়ে নিস। চেক সলিউশন আর একটা রিচেক সলিউশন। চেক সলিউশনটা নর্মালি একটা স্টার্চ। তাহলে আমি একটা হোয়াইট পেপারের মধ্যে, ওদের কাছ থেকে বললাম যে আপনারা একটু আপনাদের সল্টটা দেবেন, একটু টেস্ট করে দেখবো যে এটাতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট বা যে অ্যামাউন্টে আয়োডিন থাকা সেটা আছে কিনা। সেখানে আমি সল্টটা নিলাম, 1 চামচ সল্ট নিলাম,
স্প্রেড করলাম, স্প্রেড করে তার উপরে আমি চেক সলিউশনটা দেব, দিলাম। চেক সলিউশনে কি আছে বললাম আমি, স্টার্চ আছে। তাহলে স্টার্চ আয়োডিনের সঙ্গে একটা ব্লু কালারের কম্পাউন্ড তৈরি করবে। আমি কালারটা দেখে বুঝতে পারবো যে হ্যাঁ আছে, আয়োডিন আছে। দিয়ে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, নেমলি 30 সেকেন্ড তুই ওয়েট কর, তারপরে দেখে নে। ওয়েট করার পরে এখানে কালার চেঞ্জ হলো না, তাহলে আমি ধরে নেবো না যে না এর মধ্যে কিছু আয়োডিন নেই, ধরবো না। কখনো কখনো সল্টের মধ্যে অনেক কারণে ইমপিউরিটিস চলে আসে, সেই ইমপিউরিটিস থাকলে এই আয়োডিনটা ফ্রি হয় না, ওই ইমপিউরিটিসের সঙ্গে একটা কম্পাউন্ড তৈরি করে। তো কম্পাউন্ড যখন তৈরি করে ফ্রি আয়োডিন আমি পাচ্ছি না, সেই জন্য স্টার্চের সঙ্গে ও ব্লু কালারটা দিতে পারছে না। তখন আমার রিচেক সলিউশনটা আমাকে ইউজ করতে হবে। ওই যে রিচেক সলিউশনটা আছে, রিচেক সলিউশনটা একটা উইক অ্যাসিড। এই অ্যাসিডটা আমি যখন দেব তখন আয়োডিনটা ওই ইমপিউরিটিসের থেকে একটু আলাদা হয়ে যাবে, তাহলে ফ্রি হয়ে গেল। ইমপিউরিটিসের থেকে আলাদা হয়ে ফ্রি যখনই হয়ে গেল, তারপরে মানে এটা দেওয়ার কিছুক্ষণ পরে আবার আমাকে চেক সলিউশনটা দিতে হবে। সাপোজ আমি আরেকবার বলে দিচ্ছি, ফার্স্টে আমি চেক সলিউশন দিলাম যেটা একটা স্টার্চ, যদি ফ্রি আয়োডিন থাকে কালার চেঞ্জ হবে, যদি ফ্রি আয়োডিন না থাকে কালার চেঞ্জ হবে না। চেঞ্জ না হয় আমি সঙ্গে সঙ্গে ধরে নেব না যেটা আয়োডিন নেই, আমি সেখানে রিচেক সলিউশনটা দেবো। রিচেক সলিউশনটা দিয়ে আমি আবার ওয়েট করলাম, 30 সেকেন্ড পরে দেখলাম কালার চেঞ্জ হলো কিনা। যদি কালার চেঞ্জ না হয় তাহলে আমি ধরে নেবো না যে আয়োডিন নেই। কেন? ইভেন হতে পারে এমন যে আমি যখন চেক সলিউশনটা দিয়েছিলাম সেটা পুরোটা ইউজ হয়ে গেছে ওখানে, আর বেঁচে নেই। তাহলে এই যে রিচেক সলিউশন দেওয়ার পরে আয়োডিন ফ্রি হয়েছে, কিন্তু সেইটা রিঅ্যাক্ট করার জন্য আর চেক সলিউশন সেই মুহূর্তে নেই। তাহলে রিচেক সলিউশন দেওয়ার পরেও যদি ব্লু কালার না থাকে, আমি আরেকবার চেক সলিউশনটা দেব, কয়েক ফোঁটা দিয়ে 30 সেকেন্ড ওয়েট করব। তারপর যদি দেখি হ্যাঁ ব্লু কালার চলে এলো, হ্যাঁ তাহলে ঠিক আছে আয়োডিন আছে। যদি দেখি না নেই তাহলে আয়োডিন নেই। ঠিক আছে, এইটা করতে হবে। এটা তো প্র্যাকটিক্যালও পড়ে, বুঝতে পারলাম। বাকিগুলো যেগুলো আছে এগুলো কুকিং প্র্যাকটিসের মধ্যে, এগুলো তোদের বিয়ের মধ্যে থেকেই চলে আসবে, এনভায়রনমেন্টের মধ্যে থেকে। যেমন ফিউল কি ইউজ করে, ইনডোর এয়ার পলিউশন আছে নাকি, কুকিং প্লেসটা কোথায়, এটা তো তোরা যখন নিবি তখনই দেখতে পাবি কুকিং প্লেসটা কোথায়। স্টোরেজ অফ কুকড ফুড, স্টোরেজ অফ র ফুড, এই দুটোই দেখতে হবে। ঠিক আছে, র ফুড যদি ঢাকা জায়গায় না থাকে তাহলে রোডেন্টস এসে খেয়ে নিতে পারে, এটা একটা। আচ্ছা, যদি কুকড ফুড ঠিক মতো স্টোর না থাকে তাহলে অনেকগুলো প্রবলেম আছে। এক তো হচ্ছে কন্টামিনেশন হওয়ার, সেকেন্ড হচ্ছে যদি সকালে রান্না হয় রাত্রেবেলা খাওয়া হচ্ছে তাহলে ওটা কোয়ালিটি ঠিক আছে কিনা একটা ইস্যু চলে আসছে। আর কুকিং প্র্যাকটিসটা বলা আছে এটা অবজার্ভ করতে হবে। এটা কিন্তু তোরা মানে যেহেতু যে সময় যাবি সেই সময় যদি রান্না হচ্ছে দেখতে পাস তাহলে ভালো হয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারবি আরো ভালো করে। আর একটা অ্যাজ এ হোল ক্লিনলিনেস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য হাউস ইনক্লুডিং কিচেন কেমন আছে এটা একটু দেখে নিবি, মাছি ঘুরে বেড়াচ্ছে কিনা। কোনো বাড়িতে গিয়ে তোরা মশা পেলি না, তাহলে কি লিখবি মসকুইটো নট প্রেজেন্ট বলে বা মসকুইটো অ্যাবসেন্ট লিখবি? তোরা যে সময় গেছিস সে সময় নাই থাকতে পারে, কিন্তু মশা নেই এটা হতে পারে না। ঠিক আছে, এটা ওই জন্য ওটা দুম করে লিখে দিস না। বাড়ির লোককে জিজ্ঞেস করবি যে আপনাদের কি মশা আছে, ওরাই ওখানে থাকে তাহলে ওরা বলতে পারবে। যদি বলে না মশার এখানে উপদ্রব নেই তাহলে লিখতে পারিস, নিজেরা দেখে ওইটি লিখবি না।